বাংলাদেশে এখন সবকিছুই উল্টো পাল্টে গেছে। আমরা যখন বলেছিলাম, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষর শক্তি, আমরা যখন বলেছিলাম যে 16 বছরে 15 বছরে যত পাচার হয়েছে তার চেয়ে বেশি পাচার হয়েছে এই 1 বছরে বা 12 মাসে বা 14 মাসে এই এনসিপি এবং ইউনূস গ্যাংয়ের আমলে, তখন আমাদের আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, রয়ের দালাল, কত কথাই না বলা হলো। কিন্তু এখন আমরা দেখতেছি এই ইলিয়াস গ্যাংই বলতেছে তাদেরকে নাকি সার্জিস মলমেরা, আমার জাতীয় ভাতিজারা বলেছে যে এই 1 বছরে নাকি সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে এবং সেগুলো নাকি অস্ট্রেলিয়া, তুরস্ক সহ পর্তুগাল, অন্যান্য দেশে চলে গেছে। এই কথাগুলো কিন্তু আমরাও বলেছিলাম। তখন কিন্তু আমাদের এই এই ইলিয়াস সুলেমান গ্যাং, ল্যাংটা সুলেমান গ্যাং, এই প্যানিক ভট্ট এবং তার চেলারা, মুরিদেরা আমাদের গালাগালি করতো। আচ্ছা, সেই কথা পরে আসি। এইবার আসি, বাংলাদেশ পুলিশকে তো ধ্বংস করাই হয়েছে, বাংলাদেশের আদালত, রাজনীতি সব ধ্বংস করা হয়েছে। এখন একটি মাত্র প্রতিষ্ঠান রয়েছে, যদিও সেটা বিতর্কিত, অনেক কিছু করেছে। সেই সেনাবাহিনী নামক আমাদের রাষ্ট্রের একমাত্র প্রতিষ্ঠান, যেটা অবিতর্কিত ছিল, সেটাকে বিতর্কিত করে তুলতেছে এই ইলিয়াস এবং এই প্যানিক ভট্ট গ্যাং। এই প্যানিক ভট্ট যেভাবে, আপনারা তো বুঝতেই পারছেন প্যানিক ভট্ট এবং ল্যাংটা সুলেমান বলতে আমি কাকে বোঝাই, আপনারা ভালো করেই জানেন, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস গ্যাং, এই দুই ইউটিউবার বাংলাদেশকে তো ধ্বংস করেছেই। তারা শুধু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ, এই সমস্ত স্মৃতি ধ্বংসই তারা করে ক্ষান্ত হয়নি। তারা এখন লেগে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে। আমরাও বাংলাদেশ সেনাবাহিনীর সমালোচক, কিন্তু আমরা বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংসের পক্ষে না, বাংলাদেশ সেনাবাহিনীকে বিপদে ফেলার পক্ষে না। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মন্দ কাজগুলোর সমালোচনা করেছি। তারা যখন 32 নম্বর ভাঙার সময় নীরব ছিল, আমরা সেটার সমালোচনা করেছি, কারণ ধানমন্ডি 32 নম্বর হচ্ছে বাংলাদেশের পোস্টকোড। সেই জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সমালোচনা করেছি। আমরা সমালোচনা করেছি যখন হিজবুতি গ্যাংদের কাঁধে তুলে নিয়ে তারা আসছিল, তখন আমরা সমালোচনা করেছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনী তখন সমালোচনা করেছি যখন তারা জামাতের অফিসে গিয়ে জামাতের নেতাদের সাথে মিষ্টি খেয়েছে। আমরা কিন্তু সমালোচনা করেছি। আমরা দেশের, আমাদের সেনাবাহিনী, আমরা তাদের কাছে ভালো পারফরমেন্স আশা করি, আমরা তাদের কাছে ভালো কিছু চাই, আমরা সেটা করতেই পারি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এমন বিতর্কিত করিনি যা তারা ধ্বংস হয়ে যাবে, তারা মৃত্যুর মুখোমুখি হবে বা তারা কুর মুখোমুখি হবে। এখন ইলিয়াস এবং এই ল্যাংটা সুলেমান, প্যানিক ভট্ট যা করতেছে, ওয়াকার সাহেবকে এই মুহূর্তে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করেন, বা সাধারণ মানুষেরাও কেউ কেউ মনে করেন। আমাদেরও এখন সন্দেহটা সবল হচ্ছে, সন্দেহটা দৃঢ় হচ্ছে। কারণ কি? কারণ এই ওয়াকার, এই ইলিয়াস, এই বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াকার যখন আমাদের কাছে ভিলেন ছিল, খলনায়ক ছিল, তখন এই ইউনূস সরকারের এই ওয়াকার সাহেব তখন ইলিয়াস এবং ল্যাংটা সুলেমান, প্যানিক ভট্টের কাছে ছিল হিরো। শুধু হিরো না, সুপারস্টার, সুপার হিরো ছিল। হঠাৎ করেই আজকে তারা এই সেনাবাহিনীকে, ওয়াকার সাহেবকে মৃত্যুর মুখোমুখি করতে চায় কেন? কেন তাকে? তার কারণে তারা এই, আমরা শুনেছি যে এই ইলিয়াস এবং প্যানিক ভট্টের প্রোপাগান্ডার ডরে, বর্তমানে কুয়ের ডরে, নিহত হওয়ার ডরে, মরে যাওয়ার ডরে, খুন হওয়ার ডরে ওয়াকার ইউনূস সাহেব তার নিজের বাসভবনে থাকেন না। এতই প্রোপাগান্ডা চালাচ্ছে যে এই ইউনূস এবং এই ইউনূস সরকারের যে খাস দুইটা চামচ, একটা হচ্ছে ইলিয়াস আর একটা হচ্ছে প্যানিক ভট্ট, ল্যাংটা সুলেমান, এরা এই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কি ছড়াচ্ছে না এটা বলেন। প্রতি মুহূর্তে বলছে যে তারা এই বাংলাদেশে যত টাকা পাচার হয়েছে, এবং দিলীপ আগারওয়াল নামের যে একজনকে চলে যেতে সহযোগিতা করেছে, এই আসিফ নজরুল নাকি তার কাছে শত 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 কোটি টাকা খেয়েছে, এবং ডক্টর ইউনূসের এই এনজিও গ্রাম সরকারের যে সেনাপতি, এখন বর্তমানে আমরা যাকে ভিলেন মনে করি, খলনায়ক, তার বিরুদ্ধে অভিযোগ এনেছে ইলিয়াস যে এরাই সকল সুবিধা দিচ্ছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং বিপজ্জনক একই সাথে, যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নাকি ভারতের র এসে মানুষকে তুলে দিত, সেগুলো নাকি বাংলাদেশ সেনাবাহিনী তাদের পেট চিরে, ঘাড় কেটে, রক কেটে পানিতে ফেলে দিত। এই সমস্ত কল্পিত অভিযোগ এনে আসলে সে কি করতে চায়? বাংলাদেশকে তো তারা ধ্বংসই করে দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে তো একেবারে হুমকির মুখোমুখি এনে দিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা তো ধূলিসাৎ করে দিয়েছে। এখন তারা বাংলাদেশ সেনাবাহিনীকে, পুলিশ ধ্বংস করার পরে পুলিশের কাছে এখন রিকশাওয়ালা, পুলিশ এখন রিকশাওয়ালার কাছে থাপ্পড় খায়, পুলিশের কাছ থেকে এখন মানুষ চাঁদাবাজি করে, বিএনপি শিবির গিয়ে চাঁদাবাজি করে, এরকম একটা পরিবেশ এসেছে। ঠিক তখন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এই যে গুজব, আবার অফ দ্য রেকর্ডে এমন কিছু ছবি দেখায়, এমন কিছু কণ্ঠ আনে নিজেরাই তৈরি করে, যেগুলো অবিশ্বাস্য এবং পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে, যে ভারতের রয়ের হাতে তুলে দিত,
তারা নিজেরা মারতো, ইত্যাদি ইত্যাদি, যাতে বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়। যেমন এর আগে আমরা টাকলা ফুয়াদকে দেখেছি জনগণকে ক্ষিপ্ত করার জন্য বলেছে, কেউ তো বলেছে ডিজিএফ এর অফিসের ইট খুলে নেবে। এই টাকলা ফুয়াদ তো সেনাবাহিনীকে কুকুর বলেছে, কুকুরের সাথে তুলনা করেছে, তাদের সেনানিবাসে আক্রমণ করার হুমকি দিয়েছে। আর এখন সরাসরি এই উবার চালক ইলিয়াস এবং এই যে ল্যাংটা সুলেমান, সে কি করতেছে, তাকে তো কেউ কেউ মনে করে সে 3টি দেশের সে এজেন্ট, এটা কেউ কেউ মনে করে। কেউ মনে করে ভারতের, কেউ মনে করে আমেরিকার, কেউ মনে করে ফ্রান্সের, কেউ মনে করে তুরস্কের, কেউ মনে করে তাকে পাকিস্তানের এজেন্ট। মানে এখন আমরা তাকে নিয়েও কনফিউজড। কিন্তু যখন বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে, তখন আমরা কি মনে করতে পারি? এই যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জনগণের মুখোমুখি করলে কার লাভ? নিশ্চয়ই বাংলাদেশের লাভ না। কারণ বাংলাদেশের সেনাবাহিনী আর জনগণের মুখোমুখি হলে এই যে একটা রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হবে। তার আসল উদ্দেশ্য কি? প্রথমে তারা ইউনুস ওয়াকার সাহেবকে ব্যবহার করেছে এই দেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে হটিয়ে দেওয়ার জন্য। এখন ঠিক সিনেমার মাফিয়াদের মতো, অর্থাৎ একজনকে দিয়ে খুন করিয়ে পরে সেই খুনিকে আবার ধ্বংস করে দিতে চায়, এইরকম একটা তাদের পরিকল্পনা। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে জেনারেল ওয়াকার সাহেব মৃত্যুর মুখে পতিত হতে যাচ্ছেন? এই ইউনুসের 2 চামচা এই ইলিয়াস এবং প্যানিক ভট্টের কারণে কি ওয়াকার সাহেব কি মৃত্যুর মুখোমুখি? অনেকেই তাই মনে করতেছেন যে তিনি তাদের প্রোপাগান্ডার কারণে এখন মৃত্যুর মুখোমুখি হবেন। কিন্তু এই যে মৃত্যুর মুখোমুখি যদি হয়ে যান, কথার কথা, তাহলে দেশে কি ঘটবে? এখন কেউ কেউ মনে করতেছে হয় ওয়াকার সাহেব জনগণের হাতে মারা যাবেন, অথবা কেউ কেউ মনে করতেছে সেনাবাহিনী হাতে মারা যাবেন, অথবা তাকে বিচারে কাঠগড়ায় তুলে তাকে ফাঁসি দেওয়া হবে। সেই প্রস্তুতির জন্যই, সেই পরিকল্পনার একটি অংশ হচ্ছে বাংলাদেশের 15 থেকে 16 জন পোশাক পরা সেনাবাহিনীর, পোশাক ছাড়া তো তাদের নামে মামলা আছে, তাদেরকে আদালতে তুলতেছে। সুতরাং এইখানে কি হবে? যে কোনো মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি একটা কিছু ঘটবে, অথবা বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর মুখোমুখি কিছু ঘটবে। এটাই এখন চাচ্ছে। প্রথমে তারা বাংলাদেশের এই ইলিয়াস এবং প্যানিক ভট্ট গ্রুপ কি করলো? এই স্বাধীনতা বিরোধী চক্র, এই মুক্তিযুদ্ধ বিরোধী চক্র কি করলো? প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ মানুষদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল, এবং এই দেশটাকে একটা অস্থিতিশীল এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে বাংলাদেশে 5 পয়সা বিনিয়োগ নাই। কখনো পাহাড় জ্বলে, কখনো সমতল জ্বলে, কখনো স্কুল জ্বলে, কখনো মাদ্রাসা জ্বলে, কখনো মসজিদ জ্বলে, কখনো বিমানবন্দর জ্বলে যায়। এগুলো তাদের পরিকল্পনার অংশ। এগুলো তাহলে কি মেটিকুলাস ডিজাইনের মধ্যে এটাও রয়েছে যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে হটাবে না, তারা এখন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে একটি রক্তপাত চাচ্ছে। তার জন্যই তো বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিরূপ ধারণা দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে একবার বলা হলো আয়না ঘরের কথা, কোনো আয়না ঘর আমরা খুঁজে পেলাম না। কিন্তু তারা বলতেছে যে বাংলাদেশে বিভিন্ন আন্দোলনে ব্যস্ত রেখে আয়না ঘর নাকি গায়েব করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু আসলেই কি তাই? যদি আয়না থাকতো, আয়না ঘর থাকতো, একটা তো অন্তত আমরা দেখতে পেতাম। আমরা দেখলাম যে এক রাজাকারের পুত্র সাধারণত 90 দিন পরেই কোনোদিন সিসি ক্যামেরার কোনো ফুটেজ থাকে না, 2 বছর পরে তার ফুটেজ পাওয়া যায়। এটা কি করে সম্ভব? সেই প্রসঙ্গ আমরা দূরে রাখলাম। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ল্যাংটা সুলেমান এবং ইলিয়াসের আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি রক্তপাত দেখা। তাহলে তাদের 16 কলা পূর্ণ হবে। কারণ বাংলাদেশ যে পৃথিবীর যে কোনো দেশের সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের অন্যতম একটি অংশ। একটি রাষ্ট্র, একটি জনগণ লাগে, একটি মানচিত্র লাগে, আর একটা সেনাবাহিনী লাগে রাষ্ট্র গঠন করতে। তারা কি করতেছে এখন? সেনাবাহিনী আর সেনাবাহিনী আর জনগণকে মুখোমুখি করে দিচ্ছে যাতে এই রাষ্ট্রটি ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন, তারা সেগুলো ওয়াচ করতেছে এবং দেখতেছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই 2 ইউটিউবারের কথায় বাংলাদেশের জনগণ চলবে না, সেনাবাহিনীতে নয়। ধন্যবাদ সকলকে।